খুব সুমিষ্ট সুরে কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙল আমার। ঘরময় গুনগুন করছে সেই সুরের প্রতিধ্বনি। ভোর ভোর এত মুগ্ধতার দর্শন পাবো ভাবতে পারিনি। শোয়া অবস্থায় মাথা চেড়ে নীল ভাইকে দেখলাম জায়নামাজে বসে খুব মনোযোগ সহিত কোরআন শরীফ পড়ছেন উনি। কি নিখুঁত সব টান, ওয়াকফ আর সুরের রেশ। ছোটবেলায় মাদ্রাসার হুজুরের থেকে শিখেছিলাম আমি কোরআন শরীফ পড়া। খুব সম্ভবত তখন আমার বয়স 9.5 কি 10। আমার সেই হুজুরটার ভয়েস টোনের মতো লাগছে ওনার টোন। নীল ভাইয়া যে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে জানতামই না। উফ, রীতিমতো প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। ওনার তিলাওয়াত শেষ হওয়া অবধি আমি টিপ টিপ করে তাকিয়ে চুপি চুপি শুনেছি। ওনার হয়ে গেলে উনি জগিংয়ের জন্য রেডি হতে লাগলেন। আজ টি শার্ট নয়, শুধু স্যান্ডো গেঞ্জি পরে আছেন উনি। হাতে ঘড়ি পড়তে পড়তে উনি একবার আমার দিকে ঘুরে তাকাতে যাবে, অমনি আমি চোখ বুজে ফেললাম। মিনিট তিনিকের মধ্যেই উনি বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। অনিচ্ছা থাকা সত্ত্বেও অসভ্য চোখগুলো ওনার বিশালাকৃতির শরীরকে সূক্ষ্ম চোখে পরখ করেছে আজ। ওনার শরীরের গাঠনিক আকৃতি আস্ত কোরিয়ান হিরোর মতো, খুব বেশি না আবার কমও না। ওনার হাতের মাসেলসগুলো সেই রকম ডেসিং ডেসিং দেখতে। ওনাকে দেখলেই ড্রামকে ড্রাম, হাজার হাজার টন ক্রাশ খেতে ইচ্ছে করে। খেয়েও ফেলি একটু আধটু। যদিও ব্রেন আমায় স্পষ্ট বারণ করে বলছে, প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। তাই সেভাবে তাকাই না, কিন্তু অসভ্য চোখরা শোনেই না কথা। ঘুরে ফিরে ওই বদমাস পোলার উপরে ক্রাশ খাওয়া লাগে তার। ভারী অসভ্য। আমার মাথায় হুট করে একখানা চিন্তা উকি দিল। আজ আমায় জগিংয়ে নিয়ে কেন গেলেন না? ডাকলেনও না। আমার অসুস্থতার খবর পেয়ে কি তবে মওকুফ করেছেন শাস্তি? কাল বেশি পড়ায়ও নি। 10টার দিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাক্ষস ব্যাটার হঠাৎ এত দয়া মায়া আসছে কেন আমার ওপর? এসব ভাবতে ভাবতে আবারও ঘুম পেয়ে গেল ভীষণ। ওই লোকটা আমার নাম ঘুমরানি রেখে খুব একটা ভুল করেনি। আমি সত্যি একটা ঘুম পাগলি। প্রতিদিনের মতো টানা 45 মিনিট জগিং করে নীল ভাইয়া বাড়ি ফিরল। তাওয়াল দিয়ে ঘাম মুছতে মুছতে তারাকে সে দেখল। হাত পা ছড়িয়ে ছিটিয়ে গোটা বিছানাটাই দখল করে আছে তারা। মুখ খানিকটা হা করে আয়েশ করে ঘুমাচ্ছে মেয়েটা। পরনের শর্ট নাইট ড্রেসের এক অংশ গুটিয়ে যাওয়ায় উদাম পেটের অল্প বিস্তর অংশ। ওড়নারও 12 অবস্থা, এক মাথা এখানে তো আরেক মাথা সেখানে। পরনের ধুতি পায়জামা বাম পায়ের টাকনো হতে প্রায় 7 থেকে 8 সেন্টিমিটার উপরে উঠে আসছে এলোমেলোভাবে। মেয়েটার এরূপ অবস্থায় নেশালো হয়ে উঠল নীলের দৃষ্টি। বেসামাল হলো মন। প্রিয় মানুষটা যদি কারোর সামনে এমন খোলামেলা রূপে ধরা দেয়, তবে কেই বা সামলাতে পারে নিজেকে? এ অস্বাভাবিক কিছু নয়। বিনা শব্দে হেঁটে তারার কাছে এসে দাঁড়ালো নীল। বুকের ভেতরে এলো পাথারি অনুভূতির তীব্র স্রোত বয়ে যাচ্ছে নিরন্তন। নিঃশ্বাস ঘন হয়ে আসছে তার, ফলে দম বন্ধ লাগছে। শরীর কাঁপছে মৃদু গতিতে। দেরি না করে কাঁপা কাঁপা হাতে নীল তারার ওড়না ঠিক করলো আগে, তারপর পেটের উদাম অংশ ঢেকে দিল। প্রেয়সীর এ রূপ চোখে বিঁধছিল খুব। আর একটু হলে মারাত্মক বেসামাল হয়ে পড়তো সে। কিন্তু সেটা নীল চায় না। মেয়েটার ঘুম নষ্ট করতে চাচ্ছে না, আর না চাইছে তাকে আঘাত করতে। যেদিন প্রেয়সী ভালোবেসে তাকে কাছে টেনে নেবে, সেদিনই কাছে যাবে। ততদিন এ অপেক্ষায় শ্রেয়। এরপর পাখানা ঢেকে দিতে উদ্যত হয়ে নীল তারার কাছে এসে দাঁড়ালো। তখনই দৃষ্টি কাড়ল ঘুমন্ত মেয়েটির পায়ের পাতলা ফিরফিরে পাট আঁশের মতো মৃদু কালচে বাদামি লোমগুলো। জীবনে প্রথম কোনো মেয়ের পা দেখছে সে। খুঁটিয়ে খুঁটিয়েই দেখছে। কারো পা যে এত সুন্দর হতে পারে তা কখনো উপলব্ধি করেনি নীল। এই লোমগুলোই যেন তারার পাকে সুন্দর রূপে সাজিয়ে তুলেছে। আজকালের মেয়েদের পায়ে এমন লোম দেখা যায় না। পায়ে সৌন্দর্য বাড়াতে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের বিকৃতি ঘটায়। অথচ এই মেয়েটি কত আলাদা সবার থেকে। নীল মুচকি হাসল। প্রেয়সীর পাশে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ভেবে হাসল। নিজেকে পাবনা ফেরত পাগল রোগী মনে হচ্ছে নীলের। তবে তারই বা দোষ কোথায়? যাকে ভালোবাসা হয় তার সব কিছু এক মুঠো ভালো লাগা আর মুগ্ধতা সৃষ্টি করে। তাহলে পা কেন বাদ যাবে? এটাও তো তার প্রেয়সীরই এক অংশ। হাসতে হাসতে তারার পা ঢেকে দিল নীল। তারপর আবারও তার মুখের কাছে মুখ ভিড়ালো। এক নাগারে দেখল অনেকক্ষণ, কিন্তু মন ভরল না। কারণ এ প্রেমের প্রণয় পিপাসা কখনো মিটবার নয়। এই শুনছো ঘুমন্ত শ্যামবতী, তুমি এত সাধারণ কেন বলো তো? অথচ সবার চেয়েও অসাধারণ। কি করে পারো এত অনন্যা হতে? আর কতই বা মুগ্ধ করবে আমায় তুমি? এ মুগ্ধতার কি আদৌ কোনো শেষ আছে?
নীলের মনে সাধ জাগলো তার প্রিয়াকে একটু ছুঁয়ে দিতে, ভালোবাসার আদলে ছুঁয়ে দিতে। তাই সে তারার কাছে গেল, খুব কাছে। যতটা কাছে গেছে ওর উত্তপ্ত নিঃশ্বাস মুখে আছড়ে পড়তে পারে, ঠিক ততটাই কাছে আছে নীল। নাক মুখ থেকে বের হওয়া উষ্ণ নিঃশ্বাস ক্রমাগত বাড়ি খাচ্ছে নীলের মুখে, তার সাথে সম্ভিত হারাচ্ছে সে। অন্যরকম এক ঘোর টেনে ধরেছে তাকে, ম্যাগনেটের মতো টানছে ছেলেটাকে। ইচ্ছে করছে ঘুমন্ত শ্যামবতী সারা শরীর ছুঁয়ে দিতে ঠোঁট দিয়ে, ঘ্রাণ নিতে নাক ডুবিয়ে। এ কাজে যদি মেয়েটির ঘুম না ভাঙত তবে এক প্রহর অপেক্ষা করতো না সে। কিন্তু তা যে হর নয়। নিজেকে শক্ত হাতে সামলে নিল ছেলেটি। এক্ষুনি নিদ্রাপরীর কাছ থেকে সরতে হবে তাকে। বুকের পিঞ্জরে গাঁট পাকা অনুভূতিরা হয়তো আজ তাকে দিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলবে, এ শতভাগ নিশ্চিত। অবশেষে তারার কপালে ঠোঁট ছুঁয়ে আক্ষেপ মেটালো নীল। অন্তত কপাল তো ছুঁতে পারছে, এও বা কম কিসের। নীল তারার শুকনো মুখের দিকে আবেগরত মোহান্বিত চোখে তাকালো। মন খারাপ প্রবণ কণ্ঠে মনে মনে আওড়ালো, হে বিধাতা, আমার প্রাণভোমরার সব কষ্টের অর্ধেক ভাগ তুমি আমার ভাগ্যে লিখে দাও। বিনিময়ে ওকে শান্তি দাও, ধৈর্য দাও। আমার প্রার্থনা কবুল করো প্রভু। মেসেজ টোনের শব্দে ঘুম ভাঙল। ঘড়িতে সময় দেখে আমার চক্ষু চরক গাছ। 9:30 বাজে। এত বেলা ভোরে আমি পড়ে ঘুমাচ্ছিলাম। কেউ আমায় ডাকেনি কেন? আর উনি নীল ভাইয়া কি ভার্সিটি চলে গেছেন? আমায় ডাকলো না কেন? 7-5 ভাবতে ভাবতে আমার চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নায়। আয়নায় একটা নীল রঙা চিরকুট আটকে আছে। দ্রুত পায়ে হেঁটে আয়না থেকে চিরকুট খসিয়ে পড়তে লাগলাম। চিরকুটে ছোট্ট ছোট্ট অক্ষরে খুব সুন্দর করে লেখা আছে, এই মেয়ে শোনো, ঘুম থেকে উঠে আগে তোমার লজ্জাবতীকে পানি খাওয়াবে, আর আমার লাজুক লতাকে নাস্তা এবং ওষুধ খাওয়াবে। সাবধান, যদি ফিরে এসে দেখি সে খায়নি তাহলে কিন্তু ওই খাবারের ডাবল তার জন্য অপেক্ষা করতে থাকবে। রিমেম্বার দ্যাট। আজ কোচিংয়ে যেও না, 2 দিন না গেলে কিছু হবে না। আমার ফিরতে লেট হতে পারে। খেয়াল রেখো আমার শ্যামবতীর, ওর কোনো যেন অযত্ন হলে তোমার খবর আছে। শ্যামবতীর জন্য অনেক অনেক ভালোবাসা। ইতি তোমার পাগল প্রেমিক। চিরকুটখানা পড়ে আমার চোখ দুটো বিস্ময়ে ডাম্বল আকৃতি ধারণ করেছে। মাগো মা, এটা কি চিরকুট নাকি হুমকি লেটার? সিরিয়াল কিলাররাও এত সুন্দর করে হুমকি দিতে জানে না। সকাল সকাল আমায় ওয়ার্নিং দেওয়ার কোনো মানে হয়? লোকটা নিজের অনুপস্থিতিতেও আমায় ভয় দেখাতে চায়, দাবড়ে রাখে বজ্জাত একটা। আমি যদি তোর বড় হতাম না তাহলে তোর কানের নিচে সকাল সন্ধ্যা তবলা বাজাতাম। জোর বাঁচা বেঁচে গেছিস বেটা, চিরকুট আমার জন্যই লিখেছিস? তাহলে এসব ঢং ফং করে আবার লাজুকলতা আর শ্যামবতী ডাকতে হবে কেন? আমার নাম লিখলে কি তোর হাতে ফোসকা পড়তো? আমি তোর চেয়ে কালো বলে তাই আমি শ্যামবতী ডেকে তুই ইনডিরেক্টলি ইনসাল্ট করিস? লাস্টে আবার কি লিখেছে? ইতি তার পাগল প্রেমিক। আরে বেটা, তুই হলি পাবনা থেকে ভেগে আসা পাগল পাবলিক। ওসব প্রেমিক ট্রেমিক তুই জিন্দিগিতে হতে পারবি না। প্রেম জিনিসটা তোরে দেখা দৌড় মারব শিওর। শালা পাগল ছাগলে দেশটা রসাতলে তলিয়ে গেল। তুই হইলি ওই পাগল ছাগলদের লিডার, দ্য গ্রেট ম্যাডম্যান অফ বেঙ্গল। টানা বকতে বকতে আমি হাঁপিয়ে গেলাম, চোয়াল ক্লান্ত হলো আর গলা শুকিয়ে গেল। বাপরে, ব্যাটাকে গালি দিতে নিলে মন আর থামতে কয় না। সারাদিন রেডিও ফুর্তির মতো চলতেই থাকবে, গালিগালাজ শেষ হবে না। আমি অবশ্য আগে খুব ভদ্র ছিলাম, এই লোকটার সাথে থেকেই ওর মতো অভদ্র হয়েছে একটু। এতে আমার দোষ ছিটে ফোটাও নেই। আমি অভদ্র হওয়ার পেছনে সব দোষ এই রাক্ষসটার। আমি থামলাম পুরোপুরি, মুখ আর চলছে না, গলাও ধরে এসেছে। একটানা বেশি কথা বলতে পারি না বিধায় এমন অবস্থা। পানির পট থেকে পানি খেয়ে গলা ভিজালাম। জোরে জোরে কয়েকটা লম্বা শ্বাস টেনে শান্ত করলাম নিজেকে। মোবাইল ফোন বিছানা থেকে তুলে নীল চিরকুটের একটা ছবি তুলে নিলাম। এ জীবনে কোনোদিন এরকম লেটার চিরকুট কিছুই পাইনি। এটা আমার জীবন ইতিহাসে প্রথম, তাই ছোট্ট স্মৃতি রাখা উচিত বইকি। নীল ভাইয়ের পাগলামি দেখে আমার হঠাৎ হাসি পেয়ে গেল। লোকটা খুব আজব টাইপের, কেমন যেন। হুহা করে হাসতে মন চাইছে আমার, কিন্তু মুখ ঠোঁট সায় দিচ্ছে না। বেশি কথার চাপে ওরা আগেই ক্লান্ত হয়ে পড়েছে কিনা। নীল ভাইয়ের লেখা কাগজটি এক ভাঁজ দিয়ে হাতের মুঠোয় পুরলাম। জীবনে প্রথম কেউ আমার জন্য এইভাবে লিখেছে। ওয়ার্নিং লেটার হোক বা অন্য কিছু, অন্তত লিখেছে তো। এজন্য নতুন কোনো অনুভূতির স্বাদ গ্রহণ করছি। যে বয়স থেকে আবেগের বশে গা ভাসিয়েছি,
ঠিক সেদিন থেকেই আমি চাইতাম আমার একটা পাগল প্রায় প্রেমিক হবে। সে আমার জন্য কবিতা লিখবে, চিঠি লিখবে, গান লিখবে, আমায় গল্প পড়ে শোনাবে। এমন অনেক চাওয়াই ছিল মনের, তবে তা কখনো পূরণ হয়নি। আমি একটু বেশি সুন্দরী কিনা, তাই ওসব পাওয়া কপালে জোটেনি কভু। নীল ভাইয়া যে একটু আধটু লিখেছে, এতে খুশি লাগছে। ছোট থেকেই দেখে আসছি ওনার হাতের লেখা দারুণ, জাস্ট ওয়াও টাইপ। ওনার মতো ওনার হ্যান্ডরাইটিংয়ের ওপরও ক্রাশটা আমি। ওনার প্রতি আমার ভালো লাগা আজ নতুন নয়। ভালো লাগা কাকে বলে সেদিন ফিল করেছি, যেদিন থেকে ওনাকে আমার ভালো লাগে, প্রচণ্ড রকম ভালো লাগে। শুধু কেউ জানে না, আমি আর আমার পৃথিবী ব্যতীত। যাকে ঘিরে এত আবেগ সেও জানেনি তা। শোনো পৃথিবী, কেউ না জানুক, তোমরা তো জানো নীল ভাইয়াকে কত পছন্দ করতাম। হ্যাঁ, এখনও করি। তাকে ঘিরে কত বাচ্চামো করেছি, কত ভুল করেছি, কেঁদেছি, মায়ের খেয়েছি, ধিক্কার পেয়েছি। সব শেষ, বুক ভরতে একরাশ ব্যথাও পেয়েছি। আমায় তোমরা একটু শক্ত হতে সাহায্য করো না প্লিজ। আমি যে দিনকে দিন ওই লোকটার প্রতি খুব নরম হয়ে পড়ছি। জানি নারী মন দুর্বল, একটুতেই গলে জল। কিশোরী মনের তো আর তুলনাই হয় না। আমি নীলকে ঘৃণা করতে চাই না, ভালোবাসতে চাই না। দয়া করে আমার মন গলিও না তোমরা, একটু কঠোর হতে সাহায্য করো দয়া করে। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের উদ্দেশ্যে বললাম কথাগুলি। আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মন খারাপের বার্তা আরও নয়। যখন কষ্ট হয়, মন খারাপ লাগে, তখন সেটা চিঠিতে লিখি কিংবা এই প্রকৃতিকে বলি। ভীষণ হালকা লাগে তখন, খুবই। পানি দেওয়ার উদ্দেশ্যে লজ্জাবতীর কাছে গেলাম। তাকে একটুখানি শুয়ে পানি দিতে দিতে বললাম, শোন লজ্জাবতী, নীল ভাইয়া বলেছে তুই আমার জন্যই তোকে নিয়ে এসেছে। অতএব তুই শুধুই আমার। আমি তোর সাথে যা যা শেয়ার করবো, খবরদার ওনাকে বলবি না, মনে থাকে যেন। এক এক করে সব গাছকে পানি খাওয়ালাম, কিন্তু অবাক করা বিষয়, কেউ লজ্জাপতির মতো এত তরতাজা হলো না। একটু আগেই যে গাছটিকে সবচেয়ে বেশি প্রাণহীন লাগছিল, সকল লতারা ঝিমিয়ে পড়েছিল, সেই গাছ একটুখানি পানি পেয়ে চোখের পলকে তাজা হয়ে উঠেছে। ভারী অদ্ভুত ব্যাপারটা। কনিষ্ঠা আঙুলি দিয়ে একটা একটা করে পাতায় ছুঁয়ে দিলাম আমি। লজ্জায় নুয়ে পড়েছে, আবার একটু পর মেলে যাচ্ছে। আমি আবারও তাকে লজ্জা দিচ্ছি, সে আবার মুখ লুকাচ্ছে। ভারী মজা এর সাথে খেলতে। আমার মনে সুপ্ত মানবীয় তখন হেসে খুন। সে খুব সপ্তপর্ণে আমার কানে কানে বলল, নীলের ব্যালকনিতে আমার লজ্জাবতীকে খুব মানাচ্ছে শ্যামা, সত্যি খুব মানাচ্ছে। ড্রয়িংয়ে বসে বসে কাঠ বিড়ালির মতো কুটকুট করে নারকেল চিবোচ্ছি। অলরেডি গোটা একটা নারকেল পেটে পুড়ে নিয়েছি। এটা সেকেন্ড নারকেলের এক ফালি। আজ 3 দিন যাবত মামনির প্রখর চেষ্টা চলছে রসমালাই বানানোর। মোড়ে নতুন এক মুদির দোকান হয়েছে। সেই মুদির বউ নাকি খুব টেস্টি মিষ্টি বানায়। মামাই খেয়ে দিয়ে সে কি প্রশংসা। এত স্বাদের মিষ্টি কারো বউ বানাতে পারবে না বলছেন উনি। তা শুনে মামনির খুব জেদ এবং ক্ষোভ হয়েছে। মুদির বউয়ের চেয়েও সুস্বাদু মিষ্টি বানাবে বলে দিয়েছে, তাও কারো কোনোরূপ সাহায্য ছাড়াই। কিন্তু প্রতিবারই কিছু না কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে মামনির। মিষ্টির মন্ডা কখনো নরম হয়ে ফেটে যাচ্ছে, তো কখনো এত শক্ত হচ্ছে যে রসটাও ঠিকমতো ঢুকছে না। আজ নিয়ে 7 থেকে 8 বার ট্রাই করা হয়ে গেছে মামনির, বাট কাঙ্ক্ষিত মিষ্টি তার হচ্ছে না, তো হচ্ছেই না। কবে হবে, কি আদৌ হবে কিনা আল্লাহ মালুম। বর্ষাকাল মানেই হুটহাট ঝমঝম বৃষ্টি, এটাই স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে বড্ড বিরক্ত লাগছে এখন আমার। নীল ভাইয়ের সাথে কোচিং থেকে ফিরছিলাম, হঠাৎই বলা কওয়া নেই ভর দুপুরে বিষম বৃষ্টি শুরু হলো। আম্মু বলে সাদা মেঘে নাকি ভারী বৃষ্টিপাত হয়। আম্মুর কথা ভুলে গেছে আজ। শুনশান রাস্তায় চার দোকানের ছাউনির নিচে প্রায় 20 মিনিট যাবত দাঁড়িয়ে আছি আমরা। বৃষ্টির প্রকট কমবে বই কি বাড়ছে। টিনের চালা হয়, বৃষ্টির ঝিমঝিম শব্দ সুরশলাকার মতো শব্দের সৃষ্টি করছে। চারিদিকে ইতিমধ্যে ঠান্ডা আবহাওয়ার রেশ ছড়িয়ে পড়েছে। বিরস মুখে রুমাল দিয়ে নিজের মুখ মুছছে নীল ভাইয়া। ওনার মাথায় অনেকটা বৃষ্টির জল পড়ছে বিধায় একটু পরপর তা কপাল, কানের পিঠ, চিপ ইত্যাদি জায়গা থেকে বেয়ে বেয়ে পড়ছে, আর উনি তা বিরক্তি সমেত মুছছেন। আমরা দুজনেই অর্ধ ভেজা শরীরে দাঁড়িয়ে আছি। বৃষ্টি মনে হয় থামবে না নীল ভাইয়া, চলুন না ভিজেই যাই, এভাবে আর পারছি না, পা ব্যথা করছে। নীরবতার রেশ কাটিয়ে বললাম আমি। উনি ডান হাত দিয়ে কপালের এক গোছা চুল ঝেড়ে আমার উদ্দেশ্যে বললেন, পাগল নাকি, ভিজলে জ্বর হবে, তোমার সামনে অ্যাডমিশন, অসুস্থ হলে চলবে, তাই বলে দাঁড়িয়ে থাকবো?
হ্যাঁ থাকবে, একটু ব্যথা হলে কিছু হবে না, ফিভারের থেকে পা ব্যথা বেটার, বালের বেটার। শালা সবসময় অ্যাডমিশন অ্যাডমিশন, অ্যাডমিশনের এখনও 5 মাস পড়ে আছে, এমন ভাব করে এডমিশন আমার না ওর। মুখ লটকে প্যাঁচার মতো দাঁড়িয়ে রইলাম চুপ করে। এর সাথে কথা বলাই বেকার। মাঝে মাঝে হিমশীতল বাতাস আশ্রে এসে পড়ছে গায়ে। আমার জামার পিঠ, হাতা, পায়ের নিচের দিকের অংশটা একটু বেশি ভিজে গেছে। মাথায় সবচেয়ে বেশি জল পড়ায় হিজাব ভেদ করে সেই জল চুল ভিজিয়ে দিয়েছে। সব মিলিয়ে ঠান্ডা লাগছে। ভর দুপুর হলেও আবহাওয়া শেষ বিকেলের মতো ঠেকছে। কোথাও এক চিলতে রোদ নেই। দু হাতের তালু দুদিক করে দিয়ে বাহুতে ঘষছি, এতে যদি ঠান্ডা একটু কমে। না জানি এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তোমার কি শীত করছে তারা? না। হিজাব খোলো, ঠান্ডা লেগে যাবে। না, খুলবো না। কথাখানে যায় না তোমার? খুলতে বলছি, খোলো। রাগ লাগছে আমার ব্যাটার ওপর, ভীষণ রাগ। ব্যাটা তেজ দেখানোর জায়গা পায় না, সব তেজ আমার ওপর ঢালে। ভাল্লুক শালা। মামনি বোধহয় তোর মুখে মধু দিতে ভুলে গেছিল, আর যদি বা দিয়েও থাকে তাহলে ওটা নষ্ট মধু ছিল, তাই তোর মুখ দিয়ে ভালো কথা বের হয় না, তিতা কথা ব্যতীত। কি হলো, খুলতে বলিনি আমি? চোখ মুখ কুঁচকে হিজাব খুললাম, তারপর চুলগুলো খুলে দিলাম। উপরের চুলগুলো ভিজে জবজবে হয়ে আছে, ভেতরে তেমন একটা ভেজেনি। নীল ভাইয়ের খয়েরি শার্টের পিঠ হাতা ভিজে কেমন ডিপ কালার হয়ে গেছে জামাটা। চুলে তেল দিলে যেমন জটা জটা হয়ে থাকে, ওনার চুলও এখন সেম দেখাচ্ছে। খারাপ লাগছে না, বরং ওনাকে সুন্দর লাগছে। ফর্সা মানুষকে সব রূপেই মানায়, আর ওনাকে তো আরও বেশি মানায়। কি সুন্দর পিঙ্কিশ ঠোঁট, ঘন গোছা ভর্তি চুল, লম্বা চওড়া স্ট্রং পার্সোনালিটি, অ্যাটিটিউড, সবশেষ মিস্টার পারফেক্ট হ্যান্ডসাম একটা ছেলে। রাজশাহীর ছেলেরা একটু বেশি সুন্দর হয়। আমি দেখেছি ভার্সিটিতে বড় বড় ভাইয়েরাও পড়ে, যা ড্রেসিং দেখতে যা তো ভেবে কুল পায় না কাকে ছেড়ে কার ওপর ক্রাশ খাবে। আমারও ভালোই লাগে, তবে সমসাময়িক সেটা। আধা ঘন্টা পর ভুলে যায় এমন। আমার জীবনে ক্রাশ নামক ভালো লাগাটা ওই একজনকে ঘিরেই, আমার পাশে দাঁড়ানো খচ্চরটা। সারা জীবনও এই ডেভিল ম্যানকে আমি ভুলতে পারবো না। যদিও ব্যাটাকে আমার অসহ্য লাগে, প্রচণ্ড অসহ্য লাগে, এরপরেও ওই ভালো লাগাটা থেকেই যায়। আরও 10 মিনিট প্রায় কেটে গেছে এভাবে। দু পাখানা ঝিম ধরে গেছে ততক্ষণে। বৃষ্টি থামার নামগন্ধ নেই। আজ আমাদের ভেজানোর ঘোর ষড়যন্ত্র করছে বোধহয় ওরা, তাই থামছে না বর্ষণ। অধৈর্য চক্ষু জোড়া অশান্ত হয়ে এদিক সেদিক তাকাচ্ছে শুধু। একরত্তি স্বস্তি পাচ্ছি না। যদি বসার একটা জায়গা থাকতো তাহলে সময়টাকে এত বিষাক্ত লাগতো না, কারণ বৃষ্টি আমার ভালোই লাগে। চার দোকান বন্ধ, ভেতরে হয়তো বসার টুল মোড়া যেটাই হোক ছিল। সরু ছাউনির নিচে দাঁড়িয়ে আছি আমরা। যেহেতু দোকান বন্ধ তাই নেই কিছু। লোকটা 2-4টে টুল রাখতে পারতো, কেউ তো আর নিয়ে চলে যেত না। নীল ভাইয়ার বাইক পাশেই সাইড করা। বেচারা ভিজছে এই বর্ষণে, ছাউনির নিচে তাকে রাখার মতো জায়গার অভাব। দিক বেদিক তাকাতাকি করতে করতে আমার নজর পড়ল একটা ছাগল ছানার ওপর। বিষম দৃষ্টিতে বাচ্চাটা ধীর পায়ে হাঁটছে, আবার কখনো কখনো থামছে, ঘাড় ঘুরিয়ে এদিক সেদিক দেখছে আর ম্যামা করে চিল্লাচ্ছে। ছোট্ট ছানাকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছে। আচ্ছা, ও এভাবে ভিজছে কেন? ওর মাই বা কোথায়? ও কি মাকে হারিয়ে ফেলেছে? আশেপাশে কোথাও কোনো ছাগল টাগল দেখা যাচ্ছে না। মস্তিষ্ক অর্ডার করছে ছাগল ছানাকে আমার নিয়ে আসা উচিত। যদি তা না করি তাহলে আমার মানবিকতা, মনুষ্যত্ব সব ধ্বংস হবে। দেরি না করে এক দৌড়ে আমি ছানাটির কাছে গেলাম। নীল ভাইয়া ছাউনি থেকে চিল্লাচ্ছে, তবে সেসব আমি কানে তুলছি না। এত ছোট্ট একটা বাচ্চাকে আমি ভিজতে দিতে পারি না। বাচ্চাটিকে কোলে তুলে আবার দৌড়ে ফিরলাম ছাউনিতে। নীল ভাইয়া তৎক্ষণাৎ গর্জে উঠে বললেন, ইউ ক্রেজি গার্ল, ওখানে কেন গেলে? আর তোমার কোলে এটা কি? নামাও এটাকে। ছাগলের বাচ্চাটা ভিজে যাচ্ছিল নীল ভাইয়া। বাচ্চাটা অনেক ছোট দেখুন। চোখে দেখে ওকে এভাবে ভিজতে দেব? এই ছানা মনে হয় ওর মাকে হারিয়ে ফেলেছে, বেচারা। মন খারাপের সুরে কথাটা বললাম। নীল ভাইয়া আর কিছু বললেন না, রাগও দেখালেন না। মজার ব্যাপার, বাচ্চাটা আমার কোলে চুপ মেরে আছে, একদম শান্ত। ছাগলের বাচ্চাটা পুরো ভিজে একাকার। বয়সও তার বেশি না, সাইজ দেখে মনে হচ্ছে 1 মাসের দুধের ছানা। আপনার রুমাল আমায় একটু দেবেন? অনুরোধের সুরে কথাটা বললাম। কেন? আরে দেখছেন না পিছু ছানাটা ভিজে গেছে, ওর ঠান্ডা লেগে অসুখ হবে যে। আপনার রুমাল দিয়ে ওর গাটা মুছে দেব। আমার ওনার হিজাব সব ভিজে আছে।
ছাগলছানার মাথায় হাত বুলাতে বুলাতে বললাম। নীল ভাইয়া আমার এই কথা শুনে এমন করে তাকালেন, দেখে মনে হয় ওনার সামনে বিশাল আনাগন্ডা সাপ ছেড়ে দেওয়া হয়েছে, আর উনি তা দেখে বিস্ময়ে ওনার চোখ বেরিয়ে আসার উপক্রম। তুমি আমার রুমাল দিয়ে ছাগলের বাচ্চা মুছবে? সিরিয়াসলি? ইউ আর জোকিং উইথ মি? অবাকীয় সুরে। জোকস করার মুডে আমি নেই এখন, দেখছেন না? বেচারা বাচ্চাটা কাক ভেজা হয়ে চুপসে আছে, রুমাল দিন। তাই বলে আমার রুমাল দিয়ে? বিস্মিত কণ্ঠে কথাটা বলল নীল ভাইয়া। আপনার রুমাল ধুয়ে দিলেই তো হলো, দিন তো। বলে ওনার হাত থেকে রুমালটা ছিনিয়ে আমি বাচ্চাটার মাথা সহ গা যতটা সম্ভব মুছে দিলাম। বাচ্চাটা থরথর করে কাঁপছে, বোঝাই যাচ্ছে তার অবস্থা শোচনীয়। নীল ভাইয়া বাসায় চলুন না প্লিজ, বাচ্চাটা কাঁপছে, ওকে এক্ষুনি শুকাতে হবে, নয়তো ওর ক্ষতি হবে। উদ্বিগ্ন কণ্ঠে কথাটা বললাম। এখন গেলে ভিজে যাব আমরা, তারা ওর গা মুছে দাও, এমনি সেরে যাবে। তাছাড়া ওকে আমরা নিয়ে যেতে পারি না, আশেপাশে নিশ্চয়ই ওর মালিকের বাসা, ওর মাও ওকে খুঁজবে। তারা বিকেলে আমরা এসে ওর মাকে খুঁজে দিয়ে যাব নীল ভাইয়া, কিন্তু বাচ্চাটাকে রেখে আমি যাব না। আজ যদি ও ছাগলছানা না হয় মানুষ হতো, তাহলে কি একই কথা বলতেন আপনি? ও ছাগল বলে কি ওর প্রাণের মূল্য নেই? আমাদের জীবনের মূল্য যতটা, ওদেরও ঠিক ততটাই। ছাগল বলে হেয় করবেন না, বিশ্বনবী ছাগল চড়াতেন। তাছাড়াও পশুপ্রেম, মানব ধর্ম অনেক বড় গুণ। আপনি যদি ওকে নিয়ে না যান, আমিও যাব না। এটাই আমার ফাইনাল কথা। জেদি সুরে কথাটা বললাম। নীল ভাইয়া আমার দিকে কেমন করে জানি তাকিয়ে রইলেন, হয়তো এখন বলা কথাগুলো নিয়েই ভাবছেন। আচ্ছা, ওকে নিয়ে চলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বাইকে বসলাম। অন্তত ওনার মনে দয়া তো এসেছে। ছাগল ছানাটিকে কোলে নিয়ে আমার হিসেব দিয়ে ওর গা ঢেকে রুমাল দিয়ে মাথাটা ঢেকে দিলাম। কি নিষ্পাপ আর অসহায় সে। বাড়ি ফিরে দৌড়ে গিয়ে ওকে বাথরুমে নিয়ে গেলাম। হাত পায়ের কাদামাটি ধুয়ে আমার টাওয়াল দিয়ে গা মুছে দিলাম। বাচ্চাটা এখনও কাঁপছে। ইস, আমি ওর গা মুছাতে মুছাতে নীল ভাইয়া শার্ট খুলে টি শার্ট পরে ফেলেছেন কখন খেয়ালও করিনি। ট্রাউজার হাতে নিয়ে উনি আমায় বললেন, ভিজে গেছে অনেকটা, আগে ড্রেস চেঞ্জ করো, তারপর ওকে দেখাও। ওনার কথা কানে গেলেও মস্তিষ্ক তা গ্রহণযোগ্য বলে ধরল না। আপাতত আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি এই ছাগলছানা, তাই কোনো কিছুর মাথায় ঢুকছে না এখন। হেয়ার ড্রায়ার দিয়ে ওকে একটু শুকিয়ে দিন না নীল ভাইয়া, প্লিজ। না করবেন না? কি, এটাকে এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাতে হবে? আশ্চর্য, ছানাটা খুব ছোট নীল ভাইয়া। এটা ছাগলের বাচ্চা না হয়ে আপনার বাচ্চা হলে এমন করতেন ওর সাথে? এসব ঠিক না। মুখ লটকে কথাটা বললাম। নীল ভাইয়া বড় বড় চোখ করে আমার দিকে তাকালেন, এমন ভাব করলেন যেন এইমাত্র আকাশ থেকে পড়েছেন উনি। তুমি ছাগলের বাচ্চার সাথে আমার বাচ্চার কম্পেয়ার দিচ্ছ? এই মেয়ে, তুমি ঠিক আছো তো? হতভম্বের মতো কথাটা বলল নীল ভাইয়া। না ঠিক থাকার কি আছে? মানুষের বাচ্চাও বাচ্চা, ছাগলের বাচ্চাও বাচ্চা, আলাদা তো কিছু নেই। দিন না শুকিয়ে, ওকে শুকিয়ে আমি চেঞ্জ করব। নীল ভাইয়া নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকলেন কিছু সময়, নিজেকে ধাতস্থ ফুস করে একটা তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা দিচ্ছি, নিয়ে এসো। থ্যাংক ইউ। নীল ভাইয়া ছানাটিকে শুকিয়ে দিচ্ছে আর আমি তাকে কোলে ধরে আছি। বাবুটা ভয় পাচ্ছে দেখে বুঝলাম, চোখ মুখ বিকৃত করছে। ছাগল ছানাকে শুকিয়ে আমি জামা পাল্টে আবার ওকে নিয়ে বসলাম। ছাগলটার একটু বিবরণ দেই। মাথার দুধারে সাদা ডোরা কাটা, আবার পায়ের নিচের দিকেও পুরোটা সাদা। কান নাক ও লেজের অল্প অংশ সাদা ছোপ, শরীরের বাকি অংশ গোটাটাই কালো। ওর গায়ের লোমগুলো সিল্কি আর বেশ নরমও। উফ, অনেক কিউট। তুমি কি সারাদিন এটাকে নিয়ে পড়ে থাকবা? ছানাটা খুব কিউট নীল ভাইয়া, আমার মনের মধ্যে কি যে হচ্ছে বলে বোঝাতে পারবো না। উফ, সারাদিন কেন, সারা জীবন ওকে কোলে নিয়ে রাখতে রাজি। ইচ্ছে করছে খেয়ে ফেলি। এত কিউট কি করে হয় পিচ্ছুটা? আল্লাদি সুরে কথাটা বললাম। তারা রেহেন কথায় টাসকি খেল নীল। এত বড় মেয়ে কিনা ছাগল ছানা নিয়ে পাগলামি করছে, এটা কি মেনে নেওয়ার মতো কথা? আশ্চর্য। নীল ভাইয়া শুনুন না, ছানাটাকে একটু ঔষধ খাওয়াতে হবে। ও তো অনেক ছোট, অসুখ হতে পারে। একটা নাপা এনে দিন, আর একটা ফিডার কিনে আনুন, দুধ খাওয়াবো ওকে। হোয়াট? ফিডার কিনে আনুন আর নাপা দিন আমায়? তুমি এটাকে এখন ফিডার খাওয়াবা? শুনুন, ও একটা জীব, এটা সেটা বলে ডাকবেন না। আমি ওর নাম কুট্টুস রেখেছি, বুঝেছেন? কলমি কুট্টুস। ও একটা ছেলে বাবু, বুঝলেন? কি মিষ্টি দেখতে। তুমি ওর নামও দিয়ে ফেলেছো? রিয়েলি? দিলাম। সুন্দর হয়নি? নীল ভাইয়া কিছু বলল না আর ঘর ছেড়ে বেরিয়ে গেল চটপট। সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে আমি পিসিটাকে আদর করতে মন দিলাম আবারও।
তারা এই যে তোমার ফিডার, আর এই নাও নাপা, তুমি খাবা নাকি ওটাকে খাওয়াবা, তোমার ইচ্ছা, ধরো। অলমোস্ট 15 মিনিট পর নীল ভাইয়া ফিরে এসে এ কথা বললেন। বলা শেষে 1 মিনিটও না দাঁড়িয়ে দ্রুতি নিয়ে ছুটতে যাবে, অমনি পেছন থেকে ডেকে বললাম, দাঁড়ান মশাই, চলে যাচ্ছেন কেন? আমি একা কীভাবে ওকে ঔষধ খাবো? হেল্প করুন না। আমি সব পারবো না, ভাবিকে ডেকে নাও। ওনার কাছে এগিয়ে গেলাম আমি, জোরপূর্বক ওনার হাতের ওপর ছানাটিকে ধরিয়ে দিয়ে মোলায়েম কণ্ঠে বললাম, অবোধ নিষ্পাপ একটা শিশু অনিল ভাইয়া, আমি জানি ওকে আপনি ঘেন্না করছেন, অবজ্ঞা করছেন, পছন্দ করছেন না। ওকে ছুলে আপনি অপবিত্র হয়ে যাবেন না? আপনার কোলে হানাহুটো হিসুও করবে না, হাত ধুলেই চলে যাবে নীল ভাইয়া। ও একটা অবলা প্রাণী, তাকে ঘেন্না করা কি মানুষের সাজে? ওদের যদি এতটুকু দয়া নাই দেখাই, তাহলে ওরা ভালো করে বাঁচবে কি করে? মানুষ সৃষ্টির সেরা জীব, যদি অন্য জীবের প্রতি সদয় নাই হই, তবে আমরা কেমন সেরা হলাম বলুন তো? আল্লাহ তাআলা এমনি এমনি আমাদের শ্রেষ্ঠ হিসেবে তৈরি করেনি, বিশেষ কারণেই করেছে। নীল ভাইয়া বিনা বাক্যে পলকহীন তাকিয়েছিল এতটা সময় আমার দিকে। ওনার দৃষ্টি জুড়ে কিছু একটা বিচরণ করে বেড়াচ্ছে, কিন্তু তা আমি সঠিক ধরতে পারছি না। আমি আবারও নরম সুরে বললাম, এই ছানাটা ভীষণ নিষ্পাপ, মন নরম করে ওকে একটু ছুঁয়ে দেখুন, বুঝবেন কেন আমি ওকে এত আদর করছি। ছানাটা খুব কিউট, একটু হাত দিয়ে দেখুন। আমার কথা রাখলেন উনি, ডান হাত দিয়ে ছাগল ছানার গায়ে হাত বুলালেন। ওনার চোখে মুখে আমি একটু স্নেহের পরশ খুঁজে পেলাম। হয়তো এই ছানাকে ওনার একটু মায়া মায়া লাগছে এখন। আপনি ওকে নিয়ে একটু থাকুন, আমি দুধ নিয়ে আসছি। প্রত্যুত্তরে নীল ভাইয়া মাথা দুলিয়ে ছানার দিকে তাকালেন, খুঁটিয়ে খুঁটিয়ে ওকে হয়তোবা পর্যবেক্ষণ করছেন। হা হা হা। হালকা কুসুম গরম পানিতে মিল্ক পাউডার গুলিয়ে ফিডারে পুরে ঘরে গেলাম। দরজায় দাঁড়িয়ে দেখি নীল ভাইয়া কুট্টুস বাবুকে নিয়ে সোফায় বসে ফোন ঘাঁটছে। দেখে ভালো লাগলো আমার। ওনার চোখে মুখে আগের মতো অবাকীয় কিংবা বিরক্তিভাব কোনোটাই নেই। আর কুট্টুসটাও চুপটি মেরে বসে আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি ঘরে ঢুকতেই নীল ভাইয়া গৌরবের সুরে বললেন, তোমার কুট্টুস আমার কোলে কি সুন্দর ঘুমিয়ে গেছে দেখছো? আই থিঙ্ক হি লাইকস মি। তাই তো দেখছি। মেয়ে জাতির পাশাপাশি আজকাল আপনার ওপর ছাগল জাতীয় ক্রাশ খাচ্ছে। আপনি শীঘ্রই সেলিব্রিটি হয়ে যাবেন, সেই দিন আসতে আর দেরি নেই। মুখ টিপে হেসে, তুমি কি আমায় ক্রিটিসাইজ করছো তারা? না না, তা কেন করব? আপনাকে ক্রিটিসাইজ করলে গোটা মেয়ে জাতীয় ছাগল জাতীয় আমার নামে পুলিশে মামলা করবে। দাঁত খেলিয়ে কথাটা বললাম। নীল ভাইয়া চাপা রাগ জড়িত কণ্ঠে বললেন, স্টপ লাফিং, আমাকে নিয়ে মজা করা বন্ধ করো। আমার খেদে কাজ নেই আপনাকে নিয়ে মজা করতে যাব। আমি এসেছি কুট্টুসকে খাওয়াতে, আমায় একটু হেল্প করুন, ওকে হাঁ করান, আমি ঔষধ খাইয়ে দিই। আমিও নীল ভাইয়া মিলে ওকে ঔষধ খাইয়ে দিলাম। যেন গিলতে সুবিধা হয় সেজন্য আগে থেকেই পাউডার করে এনেছি। ঔষধ খাওয়ানো শেষে কুট্টুসকে কোলে তুলে ফিডের মুখে ধরলাম। প্রথমে খেতে না চাইলে জোর করে মুখে পুরে দেওয়ার পর বিনা জোরে একাই খেলো। এক ফিডের গোটাই খেলো। বুঝলাম বাচ্চাটা অনেকক্ষণ না খেয়েছিল, ওর মাকে তাড়াতাড়ি খুঁজতে হবে। কুট্টুসের মুখ পরিষ্কার করে আমার একটা সুতি ওড়না দিয়ে ওর গায়ে মুড়িয়ে ভালোভাবে কোলে নিলাম ঘুম পাড়াবো বলে। ছাগল ছানারা অনেকটা বিড়ালের মতো সোহাগপ্রিয় হয়, তাই মানুষের আদর পেলে একদম হাত পা এলিয়ে দেয়, ঠিক যেমনটা কুট্টুস এখন করছে। আমার উপর পূর্ণ ভর দিয়ে শরীর এলিয়েছে, বোঝা যাচ্ছে বেশ আরামে আছে সে এখন। ওকে কোলে নিয়ে আদুরে হাত গায়ে বুলিয়ে আমি পাইচারি করছি ও সুরেলা বাক্যে আওড়াচ্ছি, ঘুমায় রে বাবু ঘুমায়, ও কুট্টুস ঘুমায় বাবু ঘুমায় রে। এমন সময় নীল ভাইয়া অট্ট হাসিতে ফেটে পড়লেন। ওনার উচ্চে শব্দে করা হুহা হাসির বেগ এতটাই জোরে ছিল যে ঘরময় বাড়ি খেলো দ্বিগুণ শব্দে আমার কানে এসে বাড়ি খাচ্ছে। আপনি এভাবে হাসছেন কেন? বিলিভ মি তারা, আমি একটুও হাসতে চাইনি, কিন্তু তোমার কাজ কারবার দেখে না হেসে থাকতে পারছি না। তুমি ওটাকে এমনভাবে ঘুম পাড়াচ্ছ যে মনে হচ্ছে ও ছাগলের বাচ্চা নয়, তোমার বাচ্চা। সকৌতুকের সুরে কথাটা বলল নীল ভাইয়া। আমারই তো বাচ্চা, আমি ওর আরেকটা মা, বুঝলেন? নীল ভাইয়া তৎক্ষণাৎ মুখখানায় সিরিয়াস ভাব করে বললেন, রিয়েলি? তুমি যদি ওর মা হও তাহলে তো হিসেব মতো আমি ওর বাবা হচ্ছি। তারা কিছু না করেই কেমনে বাবা হলাম বলো তো? মানে বুঝতেছো না? সায়েন্সের স্টুডেন্ট হয়ে যদি এত সিম্পল জিনিস না বোঝো তাহলে চলে কেমনে? কিসের কথা বলছেন বুঝে বলুন তো? আরে ওইটার কথা বলছি আমি, বোঝো না? অত বনিতা না করে সহজ করে বলুন কিসের কথা বলছেন। এক জটিল জৈব প্রক্রিয়ার মাধ্যমে
শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে নিষিক্তকরণ শেষ করে এক প্রস্থ জাইগোট গঠন করে সেটাকে চুপ। শাট আপ নীল ভাইয়া, শাট ডাউন ইউর মাউথ। আপনি এত খারাপ কেন? হ্যাঁ? ও বাবা, এখানে খারাপের কি দেখলে? তোমায় বায়োলজিক্যাল প্রসেসটা শুধু বোঝাচ্ছিলাম। থামালে কেন? পুরোটা শেষ হয়নি। শোনো, ওই জাইগোট। চুপ করুন, আমি আপনাকে বলেছি বোঝাতে। বলনি, আমি নিজেই দায়িত্ব নিয়ে বোঝাচ্ছি আর কি। তুমি আমি এমনি এমনি বাপ বানিয়ে দিয়ে নিজে এমনি এমনি মা হয়ে গেলে, অথচ আমাদের মধ্যে কোনো জৈব প্রক্রিয়া ঘটলো না। তাই বলছিলাম যে কিভাবে হলো আমাদের বাচ্চা উইদাউট এনি বায়োলজিক্যাল প্রসেস। আপনি এত অসভ্য কেন? ইতর লুচ্চু নির্লজ্জ লোক একটা, আজেরে প্যাসাল পারছেন। আপনাকে কখন বাপ বানালাম আমি? আমি কুট্টুসের মা শুধু, আপনি ওর কিছু না বুঝছেন। নো 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 নো, দ্যাটস রং সুইট হার্ট। আমরা বর বউ না? তোমার বাচ্চা আমার বাচ্চা, আমার বাচ্চা তোমার বাচ্চা, দুইটাই সেম। তাহলে তোমার কুট্টুস বাবুও আমার বাচ্চা আর আমি ওর বাবা। জাস্ট এটা ভেবে পাচ্ছি না ও হলো কিভাবে, আমিও বা কেমনে বাপ হলাম। ভেরি ভেরি চিন্তার বিষয়। বিনা বাক্যে কটমটে চাহনিতে তাকালাম আমি। এই মুহূর্তের আগে আমার গোটা শরীর পুড়ে যাচ্ছে, পিত্তি জ্বলে যাচ্ছে। বজ্জাত পোলা কি সাংঘাতিক লুচ্চু, শালা ছোট্ট একটা কথা ধরে হিউমিলিট করতে লেগেছে আমায়। হারামি দেখেছি, এর মতো দেখিনি। অসহ্য একটা, জাস্ট অসহ্য। কটমটে চাহনিতে রক্তিম চোখে চেয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসছে নীল। ও নিজেও জানে না কবে এত ফাজিল হয়েছে সে, কবে এত দুষ্টু হয়েছে। শুধু এতটা জানে তারাকে তার রাগাতে ভালো লাগে, তাই তাকে রাগাতেই হবে অ্যাট এনি কাস্ট। নীল ভাইয়ের থেকে যতটা সম্ভব দূরে বসেছি, লোকটার থেকে দূরে দূরে থাকতে হবে। ব্যাটা যা অসভ্য। কুট্টুসকে ঘাটছি এখন, ইচ্ছে করছে সারাদিন ওর নরম নরম লোমশ গায়ে হাত বুলিয়ে দেই, কি যে ভালো লাগছে। পিচ্চুটাকে উঁচু করে ধরে ওর গাল ভরে চুমু খেলাম আমি। 2-3টে চুমু খেলাম, ভারী মিষ্টি সে। ওটা যদি আমার নিজের বাচ্চা হতো তাহলে ওকে রেখে আসতে হতো না। ইস, কুট্টুসটা কত কিউটলে। সোফায় বসা ছেলেটি আর চোখে প্রেয়সীর কার্যকলাপ দেখছে, ও ঠোঁট কামড়ে হাসছে। খুশি হচ্ছে এটা দেখে যে তার প্রেয়সী আগের মতোই সেই ছোট্টটি রয়ে আছে। এক ফোঁটা পরিবর্তন ওর মাঝে আসেনি, একটুও না। আসলে কি আর ছাগলছানাকে নিয়ে এত পাগলামো করতো সে? তারাকে দেখে আরও এক দফা প্রেমে পড়ল নীল। মুগ্ধ হলো। এই মুগ্ধতা বোধ হয় শেষ হবার নয়। দূরে বসে থেকেই তার পুরুষ মন আক্ষেপ করলো। আফসোসের সুরে একরাশ আকাঙ্ক্ষা নিয়ে বলল, এই ছাগলের বাচ্চাটার জায়গায় যদি আমি থাকতাম, খামখেয়ালিপনায় হোক না কেন, তোমার আদরের কোমল ঠোঁট দুটি আমার গাল তো ছুঁয়ে দিত।